গাইস, ওয়েলকাম টু এভরিওয়ান আর স্পোর্টস। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আমরা পুনরায় চলে এলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজ আলোচনার বিষয় আরসিবি বনাম কেকেআর 36 ম্যাচ আইপিএল এর গেম প্ল্যান। তো আমরা আমাদের আজ স্পেশাল গেস্ট সার্জিৎকে ভেরি 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 মাচ ওয়েলকাম। সার্জিৎ, ওয়েলকাম তোমাকে। আরসিবি ভার্সেস কেকেআর, আমরা গেম প্ল্যানে ডিরেক্টলি চলে যাব। তো আরসিবি, কি বলবে তুমি আরসিবি টিমকে নিয়ে? প্রথমেই তোমার মতামত জানতে চাই। হাই, আমি মোহাম্মদ সাজিদ হাসান শেখ। সমস্ত দর্শকদের আবার স্বাগত। কালকে ইডেন গার্ডেন্সের ম্যাচ, আমাদের বাংলাতে ম্যাচ। তারপরে ধন্যবাদ হচ্ছে থ্যাংক ইউ ফর RS স্পোর্টস 3 কে। তারপরে হচ্ছে আমার বন্ধু দেবজ্যোতিকে। হ্যাঁ, কালকের ম্যাচ সম্পর্কে সত্যি কথা বলতে, তুমি দেখছো যে আরসিবির কি অবস্থা এখন এই এই মানে এই মরশুমটাতে, এই IPL 2024-এর যে অবস্থা, তা সেটা একটা খুব একটা ভালো নয়। কালকে এদের জিততে হবে, মেবি না জিতলে খুবই একটা টাফ, মানে এক কথা এই বোলিং নিয়ে সেমিফাইনাল যাওয়াটা একরকম খুবই টাফ। সেক্ষেত্রে কালকের ম্যাচ খুব একটা হাই ভোল্টেজ বলা অন্য, কিন্তু কালকে যে ম্যাচ সেটা যে হাই ভোল্টেজ হবেই, কেননা আমাদের একটা কলকাতা ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, এটা একটা আলাদাই একটা ইমোশনাল ম্যাচ যাকে বলা হয়। সেই আর কি, কালকে ম্যাচ ভালো হবে, কিন্তু আরসিবির ফেভারটা অনেকটাই আমি আর কি কম দেখছি। আমি একজন আরসিবির ফ্যান হিসেবে বলছি, এটা একদমই বলতে কেমন ইয়ে হয়, কিন্তু সত্যি তাই। এটা খুব একটা যে ভালো সিচুয়েশনে আছে আরসিবি, সেটা একদমই নয়। এটাই। আরসিবি ওপেনিং প্লেয়ার থেকে শুরু করে, বিশেষ করে যেটা মিডল অর্ডার, এই যে পরিবর্তনটা বারে বারে করা হচ্ছে, এটাই কি মেইন সমস্যা বলতে পারো? আরসিবির পরিবর্তন আমি এটা বলতে পারছি না, কিন্তু আরসিবি যে ওপেনিং প্লেয়ারটা আছে ডুপ্লেসি আর বিরাট কোহলি, নো ডাউট ভালো, কেননা এটা তো আমরা বলতে পারি না একটা দুটো ম্যাচকে বা একটা মরশুম দিয়ে কিছু বলতে পারি না। কিন্তু এই যে মিডল অর্ডারটা দেখলাম, ম্যাক্সওয়েল কিরকম ভাবে ফেলিওর, গ্রিন কিভাবে ফেলিওর, এটা তো আমরা সবাই দেখছি। বলো, যদি দুটো আইকন প্লেয়ার বা দুটো একটা যাদের প্রতি আর কি টিমের যে মিডল অর্ডারটা ধরে রাখার দরকার, সেই যে মিডল অর্ডারটা কিন্তু সেটা কিন্তু আরসিবি দেখা যাচ্ছে না এবার। তুমি দেখলে উইল জ্যাক্সকে নিয়ে এলো, সেও সেই তাই করছে, একই অবস্থা এটা। এই মিডল অর্ডারের উপর কাজ করতে হবে, যে প্রত্যেকবার চেঞ্জ করে আমার মনে হয় না যে চেঞ্জ করে কিছু হয়, তাও আর কি দেখা যায়, মানে এটা মিনিমাম যে ইম্প্যাক্ট যে প্লেয়ারটা আসছে, সেটা কিন্তু আরসিবির মধ্যে কাজে লাগাতে পারছে না, তার জন্য মিডল অর্ডারের অসুবিধাটা আমার মনে হয়। একদমই তাই। ইন্ডিয়ান ডোমেস্টিক প্লেয়ারের অভাব, যেটা অন্যান্য দলে যে ভারতীয় যারা যুব খেলোয়াড় তারা যেভাবে প্রদর্শন করছে, সেইটা আরসিবির এবার আসছে না। রজত পাটিদার, মাহেপাল লুমরোর যে মাহেপাল লুমরো তবুও কিছুটা ম্যাচ ভালো খেলেছেন, তবে আদারওয়াইজ সেরকম গ্রিন ম্যাক্সওয়েল যেটা তুমি বললে সেরকম ভাবে প্রদর্শন আসেনি। এটাই বেশি প্রভাবিত করেছে আরসিবিকে। আরসিবির ফল সেই জন্যই খারাপ হয়েছে। দুটো ম্যাক্সিমাম প্লেয়ার যারা এত পারচেজ দিয়ে যাদের নেওয়া হয়েছে, তারা খারাপ পারফরমেন্স করেছে। বিশেষ করে আরসিবির বোলিং নিয়ে তুমি কি বলবে? সিরাজ এবছর এতটা খারাপ ফর্মে চলছে, এবং ফর্গুসন একটা ম্যাচে এসে, রিস্টপলি। তো ওভারঅল বোলিং তুমি কেমন দেখছো? দেখো, আমরা সাধারণত জানি কি যে মোহাম্মদ সিরাজ একটা স্ট্রাইকার বোলার, এর আগের বারও ভালো বল করেছে, সে পাওয়ার প্লেতে এক দুটো উইকেট অন্তত নেই। সেই যে এক দুটো উইকেট নিচ্ছে না, সেটা তো সব থেকে বড় কথা। একটা জিনিস তুমি লক্ষ্য করেছো, এবার ব্যাটসম্যানে যেটা মিডল অর্ডারের ব্যাটসম্যানের এমন অবস্থা, যেখানে বোলার ভালো খেলেছে, মিডল অর্ডারে যেটা দরকার, একটা 50-60 রানের একটা যে পার্টনারশিপ দরকার, একটা যে 70-80 রানের পার্টনারশিপ, সেটা কিন্তু এবছর নেই। তারপরে একটা কথা দেখো, তুমি দেখো কলকাতার সাথে ম্যাচ হলো, তারপর রাজস্থানের সাথে ম্যাচ হলো, বিরাট কোহলি বাদে, বিরাট কোহলি 157 স্ট্রাইক রেটে খেলা করছে, বাকি কই? বাকি সব 140, 143। বাকি স্ট্রাইক রেট গুলো একবার দেখো তো, সেখানে কি হচ্ছে? সেই জায়গাটা তো প্রবলেমটা, এখানে না আরসিবির ক্ষেত্রে প্রবলেমটা তো সেখানেই হচ্ছে। সেই জন্য আরসিবির এই অসুবিধাটা এখানে। মিডল অর্ডার যদি ধরে না রাখো, বিরাট কোহলি যে একটা এমন একটা ব্যাটসম্যান, যে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ধরে খেলতে। বিরাট কোহলি কিন্তু পাওয়ার প্লের জন্য কোহলিকে নিয়ে আসা হয় না, বিরাট কোহলিকে ওপেন টু অলের জন্য নিয়ে আসে, যে না ও তো উনি ধরে খেলবে আর বাকি জন সব ইয়ে করে খেলে, বাকি ম্যাচটা ইয়ে করবে। কিন্তু এখন মনে হচ্ছে না, ওনার প্রতি ব্যাটসম্যান একা যে একটা ব্যাটসম্যান খেলে যাচ্ছে, বাকি খুব খুব একটা কম দেখা যাচ্ছে, একমাত্র দিনেশ কার্তিক ছাড়া লাস্ট দুটো ম্যাচে দেখলে। একদমই। আরসিবি বোলিং সেই জন্যই একটা কনফিডেন্স হারিয়ে ফেলছে বারে বারে, এই জন্যই সমস্যা। কলকাতার দিকে যদি নজর দিই, কলকাতার কিন্তু এবছর ড্রিম পারফরমেন্স যাচ্ছে। ওপেনিং প্লেয়ার থেকে শুরু করে যে ব্যাটিং লাইন আপ, যেভাবে দুর্ধর্ষ ব্যাটিং, একের পর এক হিটার্সরা রয়েছেন, যেখানে ম্যাচ স্লো পিচ টার্নিং রয়েছে, সেই পরিস্থিতিতে যে প্লেয়ারকে প্রয়োজন, সেই প্লেয়ারও তাদের তাহলে যাচ্ছে। তো ওভারঅল একটা গৌতম গম্ভীর এবং চন্দ্রকান্ত পণ্ডিত
তাদের যে সম্মিলিত যে প্ল্যান, তো সেটা কিন্তু একদম 100% সাকসেসফুল হয়েছে। দেখো এটা গৌতম গম্ভীর বা চন্দ্রকান্ত এর বলবো না আমি যে হেড কোচে সেটা, এটা যে সব থেকে বড় যে টিম ম্যানেজমেন্ট, প্লেয়ার গুলোকে কিভাবে কিনেছে দেখেছো, প্লেয়ার গুলো একটা সব থেকে, সে প্লেয়ার গুলো একদম প্রথমে আসছে ফিলিপ সল্ট, সুনীল নারিন, তারপরে আসছে কি ভেঙ্কটেশ আয়ার ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে, শ্রেয়াস আয়ার, রাসেল। এই যে আমি প্রথম দিন যখন খেলা দেখছিলাম হায়দ্রাবাদে, তখন তো আমি একটা বন্ধুকে বলছিলাম যে কজনকে আউট করবো, 7-6 নম্বর উইকেট পড়ে যাচ্ছে তবু তো রাসেল আর ধরে মানে 204 রান হয়ে যাচ্ছে, তাহলে আউটটা কজনকে করবে তাহলে, সবাই তো ব্যাটসম্যান, সবাই বল করছে। এটা হচ্ছে সবথেকে কলকাতা একজন বোলিং খারাপ করলে আরেকজন বল করে দিতে পারছে, এটা হচ্ছে কলকাতার এবার সব থেকে, আমি যদি আমাকে যদি কেউ বলে যে সব থেকে ওয়ান অফ দ্য মানে বেস্ট টিম বা স্ট্রং টিম যদি বলে 2024 সালে, তো সেটা হচ্ছে KKR। একদমই। এবার 2020, 2021, 2022-23 এই 4 বছর সুনীল নারিন আর এই 24-এ সুনীল নারিনের মধ্যে কিছু একটা ডিফারেন্স তো লক্ষ্য করা গেছে। এই যে প্ল্যানটা হঠাৎ ওপেনিং করানোর, দেখো এই 4 বছরে, যে 4 বছরের উল্লেখ করলাম, এখানেও কিন্তু দু একটা ম্যাচে তাদেরকে ওপেন দেওয়া হয়েছে, বাট এই 24-এ কি তাকে এইটাই বলা হয়েছে যে তুমি নিয়মিত ওপেন করবে 14টা ম্যাচেই, তুমি তুমি 0 করে এসো, 2 বলে যদি না খেলতে পারো তাহলে তোমার বেস্ট দিয়ে এসো, এরকমই কিছু প্ল্যানের জন্য এই কনফিডেন্সটা প্লে কি, পারফরমেন্সটা এতটা গ্রোথ করেছে? দেখো আমি আমি বলবো, যখন প্রথমবার সুনীল নারিন 2017 সালে আমি দেখেছিলাম ওপেন করছিল, তো তখন কিন্তু এই প্ল্যানটা কিন্তু গৌতম গম্ভীরের ছিল, আদারওয়াইজ কারো ছিল না। 2019-এ যখন আমি একটা কমেন্টে শুনছিলাম গৌতম গম্ভীর, তখন গৌতম গম্ভীর বলতো যে বিরাট কোহলির একটাই কারণ হচ্ছে ও তাড়াতাড়ি আউট হয়ে যাবে, প্রেশারটা নিয়ে নিচ্ছে কারণ ওর কাছে একটা পাওয়ার হিটার নেই। এখান থেকে বোঝা যাচ্ছে যে সুনীল নারিনকে সেইভাবেই তৈরি করেছে ওরা পাওয়ার হিটারের জন্য, যে তুমি তুমি তোমার ইনিংসটা খেলে আসো, তোমাকে আর এই করতে হয় না জিনিসটাকে। তাই এটা এটা তো আমরা সবাই বুঝতে পারছি যে এই প্ল্যানটা একমাত্র যেটা হচ্ছে গৌতম গম্ভীরের প্ল্যান। মানে এর আগে 2023 বলো, 22 বলো, 21 বলো নিয়মিত ভাবে ওপেনিং করেনি এতটা। আর যে সময় ওপেন করেছে, তুমি 2017 দেখো কত সুন্দর ভালো পারফরমেন্স, 2018 দেখো সেখানেও কিন্তু খুব একটা 245-এর ম্যাচটা নিশ্চয়ই দেখেছো, যেটাতে 75 করেছিল সুনীল নারিন। তা এটা যে গৌতম গম্ভীরের প্ল্যান, এটা সত্যি মানে অসাধারণ, প্ল্যানটা তো একদম নো ডাউট ভালো। তারপরে হচ্ছে প্ল্যানের থেকে একটা ব্যাটসম্যানকে আমি যে প্ল্যান করে পাঠাচ্ছি সে কতটা সে তার প্রতি এফেক্ট দিতে পারছে, সেটা হচ্ছে সব থেকে বড় জিনিস। তার নার্ভাস কতটা আছে, সে তার নার্ভস কিভাবে সে চালাতে পারছে, সে তার ব্যাটিং অর্ডার কিভাবে চালাচ্ছে, সে তার সমস্ত, যে একজন একটা একটা ভালো ব্যাটসম্যান ভেঙ্কটেশ আয়ারকে বাদ দিয়ে, যে একটা ভালো ওপেনার তাকে বাদ দিয়ে যে একটা বোলারকে একজনকে ইয়ে করাচ্ছে, বোলিং অলরাউন্ডারকে ওপেন করাচ্ছে, তো সেটা ক্ষেত্রে একটা কনফিডেন্স তো আছেই, কনফিডেন্স না হলে কি এত ভালো বলো তুমি। অনেকজন বলে যে না ভুলভাল শট মেরে, সুনীল সুনীল নারিন যে শট গুলো দেখো, যে ছয় গুলো দেখো, এমন কি নেই, সব রকম স্কোয়ার কাট আছে, কাবাডি সব রকম শট আছে, শট দেখতে হবে কিন্তু, যে না খারাপ শট মেরে আউট হচ্ছে সেটা না, ভালো শট খেলছে, ভালো শট খেলে ইয়ে হচ্ছে। হ্যাঁ দু একটা বাই এনি চান্স ইয়ে আছে, কিন্তু সুনীল নারিন সব থেকে এটা হচ্ছে অপোজিট টাইম ভুল করছে। সুনীল নারিন যখন ব্যাট করতে যাচ্ছে তখন কিন্তু সেই ওর টিমের যে স্ট্রাইকার বোলার সেগুলোকে খুব একটা ইউজ করে, একবার ইউজ করা হচ্ছে তারপরে চেঞ্জ করে দিচ্ছে। তো সেক্ষেত্রে একদমই। ওদের কিন্তু একটা ভালো সুবিধা হয়ে যাচ্ছে যে সুনীল নারায়ণ প্রথমে 20 বলে যদি 40 করে, তাহলে পরের ব্যাটসম্যান যদি 20 বলে 20 করে, তাহলে তো রানটা হয়ে গেল, 7 ওভারে একটা ভালো রান হয়ে গেল। একদমই। কলকাতার এবার বোলিং যদি আমরা দেখি, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা, তো ইন্ডিয়ান ইয়াংস্টাররা কিন্তু ভালো বোলিং করছে, এবং সাথে সাথে স্টার্কের ফর্মও কিছুটা ফিরেছে, এবং নারিন তো বোলিংও ভালো করছেন, রাসেলকেও আমরা এবছর দেখছি বল হাতে তিনিও দুর্দান্ত পারফরমেন্স করছে, তো ওভারঅল বোলিংও কিন্তু খুব ভালো নজরে আসছে। তার খুব একটা যে ভালো পারফরমেন্স করেছে এমন কিন্তু নয়, স্টারকে দেখলাম মেবি 50 যে ম্যাচটাতে খেলো তার আগের ম্যাচটাতে মনে হয় একটা ভালো বল করেছিল লখনৌর বিরুদ্ধে। স্টারকে কিন্তু যে হিসেবে নেওয়া হয়েছে কিন্তু সেই হিসেবে হ্যাঁ একদমই। 24 কোটি 75 লাখের এখনো সে কিন্তু 20%ও কিছু দেয়নি কলকাতাকে, সেটা তো নিঃসন্দেহে। তুমি একটা উইকেট প্রতি হিসাব করো না, তাহলেই তো হয়ে যায়, কত উইকেট পেয়েছে আইপিএল এ, সেটাই। তুলতে গেলে 4 থেকে 5টা উইকেট পেয়েছে। আর কালকে বাকি তো 7টা ম্যাচ আছে, তোমার মনে হয় পাওয়ার প্লে তো সবাই তো বুঝে গেছে যে যেভাবে খেলছে, ও যে 50 করে রান খাচ্ছে, এটা তো একটা ডিপার্টমেন্টের, পুরো বোলিং ডিপার্টমেন্টের দায়িত্ব কিন্তু মিচেল স্টার্কের কাঁধে, কিন্তু সেইটা কিন্তু পারছে না, সেটা কিন্তু এই হার্ষিত হিসাবে কিন্তু রানা অনেকটা পিছিয়ে পড়েছে স্যার। হার্ষিত রানা আর বিভার অরোরা বলে যে ব্যাটসম্যান বোলারটা আছে, তারা কিন্তু বেটার বল করছে, যে যাতে কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে তারপরে আছে সুনীল নারিন অসাধারণ, তার কোনো কথা হবে না। যাই হোক লাস্ট ম্যাচে একটু বাজে হয়ে গেছে এটাই। কালকে দিনের ম্যাচ, সাধারণত স্পিনাররা একটু বেশি দিনের ম্যাচে পারচেস পায়, ড্রাই থাকে পিচ, তো স্পিনাররা নারিন ওভারঅল এদিকে সেই দিক দিয়ে আরসিবি কিন্তু স্পিন ডিপার্টমেন্টটা একদমই উইক, একদম আনএক্সপিরিয়েন্স, সো এক্ষেত্রে একটু আরে
হালকা। আরসিবির স্পিন ডিপার্টমেন্ট উইক কি করে বলবি? স্পিন তো খেলতেই না সেরকম, তো উইক তো দূরের কথা। সেটাই, মায়াঙ্ক ডাগার আনএক্সপিরিয়েন্স একেবারেই। আহ, আমরা হিমাংশু সেরকম শর্মাকে গতকালের ম্যাচে দেখতে পারি না। করণ শর্মা কোনো কারণ পরিবর্তন? শর্মাকে আমার মনে হয় কালকে ম্যাচে খেলাটা উচিত। ইডেন গার্ডেন্সের পিচ কালকে দেখলে 40 থেকে 42 ডিগ্রি তাপমাত্রা থাকে কলকাতাতে অন্তত। তো একদম। এখানে আমার মনে হয় যে কারণ শর্মাকে কালকে খেলানো উচিত। আর আমার যেটা মনে হয়, ইম্প্যাক্টটাকে দেখে ব্যাঙ্গালোর ইউজ করতে পারছে না আরসিবি, সেটা একদম, এটা কেন যে কোনো কেউ বলতে হয় যে ইম্প্যাক্টটাকে ওরা ভালো করে ইউজ করতে পারছে না। না আচ্ছা, অনুজ রাওয়াতকে কোনো ইম্প্যাক্ট হিসেবে নেওয়াটা আমার মধ্যে, লকি ফার্গুসনকে উঠিয়ে তুমি বা একটা বিদেশিকে উঠিয়ে দিয়ে তুমি ম্যাক্সওয়েলকে নিয়ে এসো ইম্প্যাক্টে, আমার তো মনে হয় বেটার হবে। সেটা একটা ব্যাটসম্যান পেয়ে করা যাচ্ছে। যায়। কালকে আমরা ইডেন গার্ডেন্সে যদি স্ট্যাটস দেখে নিই, 89টা ম্যাচ হয়েছে এখনো পর্যন্ত। ইডেন গার্ডেন্সে ফার্স্ট ব্যাটিং করে 36 জিতেছে এবং সেকেন্ড ব্যাটিং করে কিন্তু চেজিং কি 53টা ম্যাচ জিতেছে। সেক্ষেত্রে চেজিং কিন্তু এখানে বেশি এফেক্টিভ হয় ইডেন গার্ডেন্সের। দেখো, কলকাতাতে আমি দেখেছি বিরাট কোহলি খুব ভালো খেলে সাধারণত সবসময়কার জন্য। রোহিত শর্মা খেলতে হবে, যাই হোক রোহিত শর্মা এখন নেই ইন্ডিয়াতে, ইংল্যান্ডে খেলছে মুম্বাই। তো কে কে, সরি, ইডেন গার্ডেন্সে যে এটা হবে, ইডেন গার্ডেন্সে কিন্তু ওটা কিন্তু তোমার উপর ডিপেন্ড করবে তুমি কিভাবে খেলবে জিনিসটাকে। বল তো হিলবে একটু প্রথমের দিকে, স্পিন ব্যাকটি করে পেস বোলারদের শক্ত পিচ হবে, পেস বোলাররা ভালো হিট মানে হিট মারতে পারবে, বাউন্সার মারতে পারবে, তো সেটা সেক্ষেত্রে ভালো হবে। কিন্তু ব্যাটিং ফার্স্ট তো একদম ইডেন গার্ডেন্সে নেওয়া যাবে না, নিলে সেকেন্ড ব্যাট নিতে হবে। কিন্তু ব্যাটিং ফার্স্টে নিলে তোমার আরসিবি যদি ব্যাটিং ফার্স্ট হয় একটু প্রবলেম হবে, কারণ বোলার তো বুঝতে পারছো আরসিবি সেরকম অতটা হার্ড লেন্থের বোলার নেই। গড় স্কোর 170 থেকে 80। তুমি কালকের ম্যাচের জন্য কিরকম স্কোর দেখতে পাচ্ছ? আমি 200, 190, 200 এটাতেও বলবো, কারণ এই যা অবস্থা এখন 200 না করলে একটা ম্যাচের, 190 না করলে জানবে যে আমি ম্যাচ হেরে গেছি। বিশেষ করে তারপরে আরসিবি যদি ফার্স্ট ব্যাটিং করে সেক্ষেত্রে আরো এক্সট্রা 20-25 রানস করা আবশ্যক। অবশ্যই অবশ্যই। তাদের বোলারদের যে অবস্থা। এবার আমরা প্লেইং ইলেভেন যদি দেখে নিই, কেকেআর এর প্লেইং ইলেভেন যেটা ফিক্সড, ফিল সল্ট এন্ড নারিন ওপেনিং। দেখো, ফিলিপস আর নারিনের তো কোনো কথা হবে না, কোনো প্রশ্ন উঠবে না। দু একদিন ফেলিওর, নারিন তো একদিনও ফেলিওর হয়নি মনে হয় সেরকম ভাবে, ফিলিপস দু একবার হয়েছে, ঠিক আছে। তা তবু ডিসির এগেনস্টে যে ইনিংসটা খেলেছিলেন সেই দিন ইডেন গার্ডেন্সে দুর্ধর্ষ 89 রানের। ওই ইনিংস তো নো ডাউট একদম ভালো। লগ্নের সাথে ইনিংসটা কিরকম খেললো দেখলে, তারপরে 100 করলো এর আগের ম্যাচটাতে নারিন, সেটাও দেখলে। একদমই। ফিলিপস ওয়ান ডাউন, অঙ্কুশ রঘুবংশী আমরা দেখবো, ইয়াং ট্যালেন্ট, খুব ভালো ছেলেটা খেলেছে এখনো পর্যন্ত। না, ও ছেলেটা না, ছেলেটাকে আমি আন্ডার 19 দেখতে দেখেছিলাম খেলতে, অসাধারণ ভালো খেলাটা, মানে খুব ভালো, শটও ভালো খেলছে। এরপর আমরা আইআর কে দেখবো, শ্রেয়াস এন্ড ভেঙ্কটেশ। সেটা ব্যাটিং এর উপর ডিপেন্ড করবে কিরকম ভাবে আসছে, হ্যাঁ হ্যাঁ, এরপর রমনদীপ সিং, সেরকম ভাবে। রিঙ্কু সিং। সেরকম ভাবে ইয়েটাকে দেখবো। কিন্তু কলকাতা যেটা ফুল প্যাকেজ নিয়ে এবার নেমেছে, সেটা একদম নো ডাউট নিঃসন্দেহে, নো ডাউট। 8 অব্দি রাসেল আছে, 8-এ রাসেল আছে, এই ভরসাটাই ওদের কনফিডেন্স 50% ক্লোজ করে দিচ্ছে। তুমি একটা কথা বলো, সুরেশ শর্মা, বরুণ চক্রবর্তী আর কি যেন ওটা, সুনীল নারিন, ঠিক আছে, এই তিনটে বোলার স্পিন ধরে নাও তুমি। এদিকে এদিকে বিভা অরোরা, মিচেল স্টার্ক আর ছেলেটা কি যেন, আর হর্ষিত রানা। হাসিদ রানা, 6টা হয়ে গেল তবে। তারপরে তোমার ইয়ে তো তুমি সুরেশ একে না খেলিও, তোমার এদিক থেকে তুমি বোলার পেয়ে যাচ্ছ। কি যেন বলো এটাকে, বরুণ চক্রবর্তী, স্টার্ক। বঞ্চা করতে টাকা, এটা তো তুমি রাসেলকে বোলিং পেয়ে যাচ্ছ। তোমার একটা বোলার যদি খারাপ করে, তুমি আরেকটা ভালো বোলার পেয়ে যাচ্ছ। ব্যাকআপ অবশ্যই রয়েছে। আরসিবি প্লেইং ইলেভেনে কিন্তু সেই কম্বিনেশনটা ঠিক এখনো পর্যন্ত হয়নি। ডুপ্লেসি, বিরাট তো ঠিকই আছে। ওয়ান টাউন থেকে যদি আমরা বলি, রজত পাটিদার ওয়ান টাউনে আমরা কালকে এক্সপেক্ট করছি। আমার মনে হয় কালকে রাজত পাটিদারকে ওয়ান ডাউনে উইল জ্যাক্সকে 4 নম্বরে খেলানোটা উচিত, কেননা রাজত পাটিদার যেটা এখানে ইয়ে হচ্ছে, অনুজ রাওয়াতকে টিমে না নিয়ে আমার মনে হয় ইম্প্যাক্টে ম্যাক্সওয়েলকে নিয়ে আসা উচিত। হ্যাঁ, তুমি পাঁচে কাকে দেখছো উইল জ্যাক্সের পর? উইল জ্যাক্সের পর কালকে সৌরভ চৌহান। সৌরভ চৌহান নো ডাউট হতে পারে, বা সেরকম স্কোর থাকলে মহিপাল নোংরাকেও দেখতে পারো। এরপর ডিকে 2.0। ডিকে তো নো ডাউট, ওকে যেখানে দেবে সেখানে একদম ভালো খেলবে। ডিকে যেখানে জায়গা ওখানে ডিকে বেস্ট, এটাই। একদমই। সাথে লুমরোর সিচুয়েশন অনুযায়ী আমরা দেখবো চৌহান বা লুমরোর। এরপর যে ফোর বোলিং লাইন আপ, টপলি, সিরাজ কি কালকে ব্যাক করতে দেখছো? মায়াঙ্ক ডাগার। সিরাজকে আমার ইডেন গার্ডেন্সে ব্যাক করাটা উচিত, কেননা কালকে একটা 3 ফাস্ট বোলার যদি থাকে একটা খুব ভালো হবে। তার সাথে সাথে যদি তুমি কাউকে একটা বাদ দিয়ে কারেন শর্মাকে টিমে ব্যাক করানোটা উচিত, কারণ কারেন শর্মা একটা এক্সপিরিয়েন্স বোলার, একটা স্পিন বোলার, সব থেকে বড় জিনিস। ব্যাঙ্গালোর কিন্তু দেখো, তুমি একটা জিনিস তুমি ইয়ে করো,
ব্যাঙ্গালোরে কি হচ্ছে যে মিডিলে যে মার খাচ্ছে যখন বোলাররা, স্পিন দিলে কি হয়, স্পিন দিলে একটু চাপে পড়ে যায় ব্যাটসম্যানরা। আজকে তুমি দেখছিলে যখন হায়দ্রাবাদ খুব মারছিল যখন, তখন কিন্তু কুলদীপ যাদব কিন্তু উইকেট নিল, অক্ষর প্যাটেল কিন্তু উইকেট নিল, বাকি কিন্তু ফাস্ট বোলারদের দ্বারা উইকেট নেওয়া হচ্ছিল না। ঠিক আছে, সেক্ষেত্রে স্পিনটা কাজ করে, যেটা কলকাতা নাইট রাইডার্স করে। মিডলের দিকে দেখবে কলকাতা নাইট রাইডার্স হয় ফার্স্ট রান হয় না হয় লাস্টে রান হয়, মিডলের দিকে রান হয় না, তিনটে স্পিনার একদম ঢুকে যাচ্ছে, দুটো স্পিনার ঢুকে যাচ্ছে। তা সেক্ষেত্রে এগুলো স্পিনটা তো একটা ম্যাচের একটা যে ভালো প্রভাব ফেলতে পারে সেটা তো বুঝতেই পারছি। তাহলে করণ শর্মা, সিরাজ রিস্টপলি এবং দ্য ফোর্থ হিসেবে বিজয় কুমার বেশেক না ইয়াস দয়াল না ফার্গুসন, কার দিকে যাচ্ছ? দেখো আমার মনে হয় যদি তুমি যদি খেলাও, আমার যেটা মনে হয় তুমি যদি এমনি খেলিয়ে নাও, তাহলে ওটা হচ্ছে সিরাজ, রিস্টপলি আর লকি ফার্গুসন, এটা তোমার থেকে গেল। তুমি এবং করণ শর্মা অ্যাজ আ স্পিনার। কারেন্ট শর্মা স্পিনার, একদমই। তো কালকে তুমি ম্যাচের জন্য কাকে বল করতে পারছে। হ্যাঁ, উইল জ্যাক অফ স্পিন দিতে পারবে, লুমরোরও কিছুটা ফিঙ্গার স্পিন দিতে পারবে। হুম। তো কালকের ম্যাচের জন্য একটু হলো এগিয়ে রাখছো কাকে, কলকাতাকে? হ্যাঁ, কলকাতাকে তো এগিয়ে রাখছি, এটা তো একদমই কোনো ইয়ে না। কলকাতা দেখো 7 পর্যন্ত ব্যাটসম্যান, বোলিং ডিপার্টমেন্টটা দেখো, স্টার্ক এখন খারাপ করছে ঠিক আছে, কিন্তু একটা কিন্তু তার সত্ত্বেও বোলিং ভালো হচ্ছে, বা স্টার্ট ফর্মে আসলে আরো একটা শক্তভক্ত হয়ে যাবে। স্টার্ক একটা ভালো এক্সপিরিয়েন্স বোলার, যেটাকে বলা হবে একদম ওয়ার্ল্ড ক্লাস বোলার, যে কিন্তু টি-20তেও ভালো খেলে সাধারণত, যে সব ফরম্যাটের জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। সে বাইরেতে সেটা আইপিএল দেখো, ইন্ডিয়ান পিচে তো এমনিতে পেসারটা একটা কাজ করতে চায় না সাধারণত, কিন্তু তবুও একটা এক্সপিরিয়েন্স বলার নেই, একটা ফাস্ট বোলারে কিন্তু সবসময় উইকেট পাওয়ার একটা যে পজিশন কিন্তু সেটা কিন্তু থাকে, বা হচ্ছে না সেটা সেটা তো ভাগ্যজনক। একদমই। আরসিবির কাছ থেকে কালকে প্রচুর এক্সপেকটেশন আছে। আরসিবির এক্সপেকটেশন আছে, যেহেতু আরসিবি এতগুলো ম্যাচ হেরে এসছে, যে একটা ব্যাক টু ব্যাক 5-6টা ম্যাচ হেরে এসছে, তার কাছ থেকে তো একটা দর্শকরা মানে এক্সপেকটেশন তো রাখবেই, রাখাটা তো উচিত। কেননা আরসিবির তো বহুত ফ্যান, এটা তুমি জানো। কালকে যখন ইডেন গার্ডেন্সে খেলা হবে, তা একটাই মাত্র প্লেয়ার, সেটা হচ্ছে বিরাট কোহলি, ওর জন্য তো প্রচুর দর্শক ভক্ত আসবেন। আমি তো মেবি টিকিট কাটার চেষ্টা করেছিলাম, আমি জানো আমি টিকিটটাই মানে হয়নি আমার, তা সেক্ষেত্রে আর যাই হোক দুর্ভাগ্যজনক। কালকে যে ম্যাচে যে একটা যে দর্শক হবে, সেটা কিন্তু আরসিবি আর কেকেআর এর যে ম্যাচ হবে, তো সেখানে ক্ষেত্রে তো দর্শক ভালো হবে, সেখানে যে একটা খেলাধুলার যে একটা ভালো ইয়ে আনন্দ, সেটা কালকে অনেকটাই দেখা যাবে। কারণ কেকেআর কে তো সাপোর্ট করবে যেহেতু হোম গ্রাউন্ড, যে বিরাট কোহলি তো জানো তো একটা এই আইকন এখনকার, এটা এক্ষেত্রে। একদমই। থ্যাংক ইউ সো মাচ রাজীব, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে আরো একটি ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, এবং সকলকে বলবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটু ছোট্ট করে লাইক করে দেবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল প্রেস করে রাখবেন, এবং কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না। প্রচুর শেয়ার করুন, আমাদের সাথে থাকুন, আর এস পথির সাথে থাকুন। রাজীব, তোমায় অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ দেবজ্যোতি, থ্যাংক ইউ আর এস স্পোর্টস লিগে সকল মেম্বারদের, তোমাকে আমাকে দুটো ভিডিওতে কালকে যে দুটো ম্যাচ হবে তার জন্য আমাকে আমন্ত্রণ করার জন্য তোমাদের সমস্ত টিমে, আমার পক্ষ থেকে তোমাদের সমস্ত টিমকে অনেক অনেক থ্যাংক ইউ। এটাই আর কি বলা, কালকের ম্যাচ তো দেখবে সবাই, আশা করি দেখবেন। তার সাথে আমাদের যে ইউটিউব চ্যানেলটাকে সেটাকেও মানে আর কি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। এটাই, থ্যাংক ইউ ফর এভরিওয়ান, গুড বাই। Thank you. Goodbye. Thank you so much. Good night.